This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রথমে যে খবরে আমরা চোখ রাখবো তাহলে অকাল বৃষ্টি এই মুহূর্তে যে আবহাওয়া আপনারা দেখছেন, এই রাজ্যে শীতের একেবারে দফারফা হয়ে গিয়েছে, ক্রমশ উষ্ণতাটা বাড়তে শুরু করেছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্য রাজনীতির উত্তাপ। একদমই তাই। একদিকে রাহুলের ন্যায়যাত্রা, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা, মিটিং মিছিলের জোড়া ফলায় রাজ্যের জোর ধসা কি কেটে গেল? মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে বাংলাতে তিনি কারোর সঙ্গে সমঝোতা করবেন না, কিন্তু তখন আমরা কি দেখছি, একই সময় তো রাহুল গান্ধী ন্যায়যাত্রা চলছে এবং আরো কোথাও এই ন্যায়যাত্রাতে কাছাকাছি আসছে সিপিএম কংগ্রেস। লোকসভা ভোটের দিন ঘোষণা না হলেও প্রচারের ঢাক বাজতে শুরু করেছে। রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাংলার পথ ধরতেই হাওয়া গরম। কাছাকাছি থেকেও পাশাপাশি পাওয়া গেল না তৃণমূল কংগ্রেসকে, আর সেই সম্ভাবনাও ক্রমশ বিষ বাও জলে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও মমতা সেই হাত ধরলেন না। পরপর কংগ্রেস সিপিএম এর দিকে তীর ছুড়লেন তৃণমূল সুপ্রিমো। বাংলায় আমরা একা লড়বো, তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না, আর সিপিএম এর সাথে যারা ঘর করে ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ সিপিএম নেতৃত্বের। বার্তা স্পষ্ট, মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এতদিন মমতা ও তৃণমূল নিয়ে নরম অবস্থান নিয়েছিল, এবার সুর বদলের ইঙ্গিত জয়রাম রমেশদের গলাতেও। समझौता तभी किया जाता है जब सभी पार्टी ईमानदारी से खुलकर अपनी बात रखे, मीडिया में नहीं है, जब बातचीत होती है फेस टू फेस। একা লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। লোকসভার লড়াইয়ে দুর্নীতি ইস্যুতে সব পক্ষ তৃণমূলকে চেপে ধরবে, তাই কি প্রচার পর্বের শুরু থেকেই দলকে ক্লিনচিট দিতে আসরে তৃণমূল সুপ্রিমো? তাই কি দলের দুর্নীতির দায়ও কংগ্রেস সিপিএম এর থেকে আসা নেতাকর্মীদের ওপর চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়? এত বড় সরকার, এত বড় দল, সিপিএম এরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। আমি জিজ্ঞাসা করতে চাই মুখ্যমন্ত্রীকে, পার্থ চ্যাটার্জি কি সিপিআইএম এ ছিল, সিপিএম এর পলিট ব্যুরো মেম্বার ছিল, অনুব্রত ওই যে বডি এবং তার বডিগার্ড ওরাও কি সিপিআইএম এ ছিল, বালুবাবু উনিও কি সিপিআইএম এ ছিল? তো উনি বলতে পারবেন, উনি এসব অবান্তর কথা উনি আজকে বলেছেন, ওনাকে যদি জেলে পুরে দেওয়া যায় উনি হচ্ছে ফুটো করে বেরিয়ে চলে আসবেন। তো উনি তো শীত কাটার নেত্রী, শীত কাটার সর্দার আমাদের রাজ্যে। মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের দল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন নদিয়ার সভা থেকে, যা শুনে বিরোধীদের পাল্টা প্রশ্ন। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। যার তলা থেকে মাথা পর্যন্তই চোর, তাই যেখানে ঠক বাজতে গাঁও জাড় হয়ে যাবে সেখানে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? চোরকে বহিষ্কার করবে কে? এখন মুশকিল হচ্ছে একজন দুজনকে বলির বখরা বানিয়ে চোর সাজিয়ে দায়মুক্ত হওয়ার চেষ্টা চলছে। শান্তিপুরে সভা থেকে মুখ্যমন্ত্রীর মুখে বাংলা জিতে দিল্লি জয়ের কথা, তাহলে কি বাংলার বাইরেও কংগ্রেসকে উপেক্ষার বার্তা তৃণমূল সুপ্রিমোর? মা মাটি মানুষ একাই 100, আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। এই বঙ্গে জোর ধোঁয়াশা কি কেটে যাচ্ছে? আকাশ কার্যত পরিষ্কার। রাহুলের ন্যায়পথ ধরে বাম কংগ্রেসের মাখামাখি। মমতা সিপিএম নিয়ে তার আপত্তিতে অনড়, যদিও সেই ওজোর আপত্তিতে বিশেষ কান দিচ্ছে না বাম কংগ্রেস কোনো পক্ষই। ক্রমশই বাড়ছে হাত কাস্তে আসন রফার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অতএব কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা থাক আর না থাক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরীর রাজনৈতিক সম্পর্ক কিন্তু এ বঙ্গে কারোর অজানা নয়। একদমই তাই। মমতার সঙ্গে হাঁটতে নারাজ অধীর। আজ ছিল তার পরীক্ষার দিন, কারণ রাহুল গান্ধী ন্যায়যাত্রা আজ তার গড়েই। মুর্শিদাবাদে মাস্টার স্ট্রোক দিতে পারলেন কি অধীর চৌধুরী? দেখুন। আমি কংগ্রেসকে বললাম
তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না। মুখ্যমন্ত্রী কংগ্রেসকে মালদায় দুটি সিট ছাড়তে চেয়েছিলেন, তার মুখে একবারও আসেনি অধীর চৌধুরীর বহরমপুর আসনের কথা। জেলার নেতাদের সঙ্গে দলীয় বৈঠকেও মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীকে কোনো ফ্যাক্টর হিসেবে ধরতে বারণ করেছিলেন। অধীর চৌধুরীও পাল্টা তোপ দেখে একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে। আমাদের দুটো সিট দিয়ে সে আসামে 4টে সিট নেবে, ওখানে দুটো সিট, মেঘালয় গোয়াতে সব সিট নেবে। সে ভিতরের খবর তো জানেন না, আমাদেরকে দয়া করছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। তবে তৃণমূল ও কংগ্রেসের জোটের সম্ভাবনা যতবার উজ্জ্বল হয়েছে ততবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অধীর চৌধুরীকে। জোট না হওয়ার কারণ হিসেবেও বহরমপুরের সাংসদের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল শিবির। এই সুযোগে বিজেপি শিবিরও অধীর চৌধুরীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে কিছুটা হলেও চাপে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে বৃহস্পতিবার তাঁর বৃহস্পতি তুঙ্গে, রাহুল গান্ধীর ন্যায় যাত্রা অধীর করে। সকাল 8টায় মালদা সুজাপুর থেকে রওনা হয়ে রাহুলের যাত্রা ফারাক্কা ব্যারেজ পার করে ঢোকে মুর্শিদাবাদ জেলায়। জেলায় প্রথমেই বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল, শোনেন তাদের অভাব অভিযোগের কথা। এরপরে রাহুলের যাত্রা পৌঁছয় রঘুনাথগঞ্জে। নিজের জেলায় শুধু দাপট দেখানোই নয়, রাজ্যের দুই শীর্ষ সিপিএম নেতাকে রাহুলের ন্যায় পথে সামিল করালেন অধীর। আর রঘুনাথগঞ্জ থেকে একযোগে আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে। আপনার এই যোগদানকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সম্পর্ক সমীকরণে একটা কোথাও চিড় ধরছে, জোট বাঁধা যাচ্ছে। আচ্ছা, এটা কি কোনো ত্রিকোণ প্রেম? কাকে ঘিরে কি হচ্ছে? রাজনীতিতে মতাদর্শের ব্যাপার আছে। বিজেপির বিরুদ্ধে আমরা মানুষকে এককাট্টা করছি, বাংলার মানুষও এককাট্টা হতে চাইছে। যত বেশি এই ভারসাম্যের পরিবর্তন হচ্ছে রাজনীতির, আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূলের সুপ্রিমো তার নিজের ভারসাম্য হারাচ্ছেন। বিজেপি এবং বিরোধী, তৃণমূল ঠিক করুক সে বিজেপির পক্ষে না বিজেপির বিরুদ্ধে। বরাবর বিজেপির বিরোধী শক্তিকে ভাগ করতে চেয়েছে তৃণমূল। রাহুল গান্ধী সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, বাম নেতাদের আমন্ত্রণ জানিয়েছে, তারা আমন্ত্রণটা রক্ষা করেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা ভদ্রতা করে রাজনৈতিক শিষ্টাচার মেনে এসছে। তাদের এই শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, তার জন্য তারা তারিফ পাওয়ার যোগ্য, তারা প্রশংসা পাওয়ার যোগ্য। এরপর মালদার মতোই মুর্শিদাবাদের লালগোলায় একসাথে পথ হাঁটতে দেখা গেল সিপিএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের। সন্ধ্যের পর রাহুলের পা অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র বহরমপুরে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী, যাব সৌরভের কাছে। সৌরভ, অধীরগড়ে রাহুল গান্ধী সেখানে হাজির, বাম নেতৃত্ব মানে বামের শীর্ষ নেতৃত্ব রাজ্য স্তরে সেলিম সুজনরা, তাহলে কোথাও গিয়ে কি অধীর চৌধুরী আজকে রাগঢাক না করে বুঝিয়েই দিলেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেসের বন্ধু তার বন্ধু বামেরা? সৌরভ, একেবারেই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব যখন কৌশলী অবস্থান নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তারা বারংবার প্রশংসা করছেন এবং বলছেন জোট ধর্ম রক্ষা করতে তারা মরিয়া। অন্যদিকে তাদেরই সামনে যে মাঠে এক কোনায় জয়রাম রামের সাংবাদিক সম্মেলন করে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মূল লক্ষ্য বিজেপিকে তাড়ানো, যা কংগ্রেসেরও মূল লক্ষ্য, এই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। যাবতীয় বিতর্ককে পাশে রেখে ঠিক তার কয়েক হাত দূরেই ওই একই মাঠে অধীর রঞ্জন চৌধুরী দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীদের সঙ্গে, যাদের হাত না ছাড়লে কংগ্রেসের সঙ্গে বঙ্গে জোট করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ জাতীয় নেতৃত্ব কৌশলী অবস্থান এবং একই সঙ্গে বঙ্গের নেতৃত্ব কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একেবারে বাম নেতৃত্ব। এই মুহূর্তে যা সিচুয়েশন হলো, তুমি যারা ব্যাখ্যা করছিলে, তাতে রাহুল গান্ধীর সামনে নিজের গড়ে মানে লেটার মার্কস পেলেন না শুধুমাত্র পাস মার্কটি আটকে থাকতেন? রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? দেখো, নিঃসন্দেহে যদি জমায়েতের প্রশ্নে বলো, আজকে মালদা থেকে শুরু করে একেবারে মুর্শিদাবাদে ঢোকার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে একদিকে কংগ্রেসের ঝান্ডা নিয়ে কর্মী সমর্থকরা ছিলেন, বামেরাও বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের দলীয় পতাকা নিয়ে
ছিলেন। অন্তত অধীর রঞ্জন চৌধুরী পঞ্চায়েত নির্বাচনেও বাম কংগ্রেস জোট করে লড়েছেন, এমনকি ধূপগুড়ি উপনির্বাচনেও বাম কংগ্রেস জোট করে লড়েছেন। সেই সওয়ালে কিন্তু নিজের জেলায় তার প্রতিফলন কিন্তু জাতীয় নেতৃত্বকে তিনি দেখিয়ে দিতে পেরেছেন যে তার ওপর আস্থা রাখে এখানকার কংগ্রেস এবং জেলার কংগ্রেস এবং বাম নেতৃবৃন্দ। সেই ছবিটা কিন্তু তিনি বারংবার বোধহয় কোথাও দেখাতে চেয়েছেন এবং সেটা সার্থকভাবে দেখিয়েছেন। একেবারেই তাই, আমাদেরও নজর থাকবে পরবর্তীতে কি হয়। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। আপাতত খবরের পর আবার ফিরে আসি দুর্নীতির খবরে। জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতিতে আবার রেশন দুর্নীতিতে এই মুহূর্তে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্যাশিয়ার একজন ব্যক্তির নাম উঠে আসছে। অনেকেরই মাথায় আসছে যে এই দুর্নীতি আবার কিভাবে হলো সেটা দেখুন। আর এই দুর্নীতির সঙ্গে জড়িত যাদের নাম আসছে তারাই বা কি বলছেন, শুনুন। ভোট দরজায় কড়া নাড়তে শুরু করেছে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তোপ দাগছে বিরোধীরা। ভোট বাক্সে ভাঙন আটকাতে শাসক দল ডিফেন্স সাজাচ্ছে, কিন্তু দুর্নীতির বল বারে বারে ধাক্কা দিচ্ছে শাসকের ডিফেন্সে। স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতির কিনারা হওয়ার আগেই এবার জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, আর সেখানেও তৃণমূল যোগের অভিযোগ। গোথা স্কুলের মামলায় একটি চিঠি সিআইডির হাতে আসে, যা এক সরকারি আধিকারিকের লেখা। সেখানেই জিটিএতে ঘুরপথে শিক্ষক নিয়োগের বিষয়টি সামনে আসে। সেই চিঠি হাইকোর্টে জমা দেয় সিআইডি। জিটিএতে শিক্ষক নিয়োগে ব্যাপক গরমিলের অভিযোগ। জিটিএর অধীনে ৩১৩ জন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ। চিঠিতে দুটি নির্দিষ্ট ফোন নম্বরের উল্লেখ। নম্বরগুলির মধ্যে মেসেজে যে কথোপকথন হয়েছে তা থেকে তথ্য। শিক্ষক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এক জিটিএ নেতার নাম বলছে সূত্র। শাসক দলের আরও এক শীর্ষ নেতার নামও চিঠিতে, এমনটাও বলছে সূত্র। চিঠিতে করা অভিযোগ নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ বিচারপতি। ৯ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। এই দুর্নীতিতে উঠে এসেছে শাসক দলের 2 যুব নেতা ও এক কাউন্সিলরের নাম, তৃণাঙ্কুর ভট্টাচার্য, প্রান্তিক চক্রবর্তী ও হাবড়া পুরসভার কাউন্সিলর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বুবাই বোস। টিএমসিপির সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর ফোন থেকে নাকি এক মন্ত্রীর কাছে পুরসভা নিয়োগের অ্যাডমিট কার্ড গেছে। প্রান্তিক কি বলছেন তৃণাঙ্কুর? যে সময়কালের কথা বলা হচ্ছে 18, 19, 20, সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রন্টে আমি নিজেই ছিলাম না, আর এতটা আমি আজও নিজেকে ক্ষমতাসীন মনে করি না। পর্যায় তদন্ত করতে বলে না আইন, একটা নাগরিক হিসাবে আমি নিজে আইনের ছাত্র, অন্যদিকে তো নাগরিক হিসাবে আমার যা কর্তব্য সেটা আমি অবশ্যই করব। এমন কোনো ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি যাদের নাম জড়িয়েছে তাদেরও কোনো যোগাযোগ নেই। যদি কোনো রকম কোনো বিন্দুমাত্র যোগাযোগ কারোর সঙ্গে থেকে থাকে বা আমার সঙ্গে কারোর থেকে থাকে, আইন বা প্রশাসন যা স্টেপ নেবে তা আমরা মানতে বাধ্য এবং মাথা পেতে নেব যে কোনো শাস্তি। তৃতীয় নাম জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বুবাই বোস, হাবড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আদালতে পেশ করা চিঠিতে বুবাইকে জ্যোতিপ্রিয়র ক্যাশিয়ার বলে উল্লেখ করা হয়। হাবড়া চালবাজারে চাল দোকানের হিসাবরক্ষকের ছেলে এই তৃণমূল ছাত্র নেতা। হাবড়া শ্রী চৈতন্য কলেজের লাইব্রেরিয়ান। 2012 থেকে রাজনীতিতে উত্থান বুবাইয়ের। হন টিএমসিপির রাজ্য সাধারণ সম্পাদক। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠতার সুবাদে টিএমসিপির পদ পান। দায়িত্ব দেওয়া হয় মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ জেলার। যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডলের সঙ্গেও। প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে প্রভাব বিস্তার করতেন বুবাই। শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী, সাংসদের সঙ্গে ছবি রয়েছে তার। বেনামে একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তৃণমূল নেতার। বালু ঘনিষ্ঠতার সুবাদেই দুবাই যাতায়াত। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু কোনোভাবেই ক্যামেরার সামনে আসতে নারাজছে। তৃণমূলের ছাত্র সংঘ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে জিটিএতে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সিআইডি তদন্ত নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ। আচ্ছা, আমি জানি না, এইটা আমাকে রায়ের কপি দেখে আমি নিশ্চয়ই মন্তব্য করতে পারবো। 9 ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে এ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে কি আরও বিস্ফোরক কোনো তথ্য উঠে আসতে পারে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জিটিএ নিয়োগ নিয়ে নতুন বিতর্ক। এবার পুরনো বিতর্ক থেমেও থামছে না, আবারও মামলার ফাঁস। গতকালই প্রাথমিকে 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করে প্রাইমারি বোর্ড। নিশ্চয়ই মনে আছে আপনাদের। একদমই। আর এই পর্ষদের সেই যে বিজ্ঞপ্তি, তাকে চ্যালেঞ্জ করে এবারে আবারও মামলা দায়েরের আবেদন। আজকে সুমন্ত কোলে সহ 10 জন চাকরি প্রার্থী তারা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন জানান। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিএড ডিগ্রি নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাবে, কিন্তু মামলাকারীদের বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি রয়েছে। মামলাকারীদের বক্তব্য, বিএড গ্রহণ না হলেও ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের প্যানেল যুক্ত করা হলো না?
তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। আর কালকে এই মামলার শুনানি রয়েছে। এই মামলাকে কিভাবে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা দেখছেন? অনেক দিন পর একটা খুশির খবর এসেছিল যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে, ইচ্ছাকৃতভাবে আবার আটকানোর প্রচেষ্টা চলছে। জানি না ইষ্ট হবে কি না, মামলা করতেই পারে, কিন্তু এই ধরনের কেন? আমরা প্রত্যেকেই জানি যে কোনো চাকরি প্রার্থীতে যখন আমরা তথ্যগুলো দিই, সেই তথ্যগুলো একবারই যথেষ্ট। সেখানে আমরা ডিক্লারেশন দিয়ে দিই যে আমার তথ্য সঠিক। আজকে এটা কি মামার বাড়ি আবদার নাকি? আজকে আমি এই তথ্য দিয়ে পেলাম না, আবার অন্য তথ্য দেব? প্রাইমারি পর্ষদ একটা উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টের ছাড়পত্র নিয়ে তারা একটা মেধা তালিকা প্রকাশ করেছে, কিন্তু আজকেই ঠিক তার পরের দিনই দেখলাম হাইকোর্টের যারা শিক্ষা সংক্রান্ত মামলাগুলো করেন তারা মানে এতদিন পর আমাদের এটা মনে হচ্ছে যারা মানে লয়ার কম রাজনীতিবিদ বেশি, তাদের উদ্যোগে আবারও একটা মামলা এবং আবারও একটা এই নিয়োগ প্রক্রিয়াটাকে একটা বানচাল করে দেওয়ার একটা প্রচেষ্টা। আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 2024-এর মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার থেকে শুরু হতে চলা এই মাধ্যমিক পরীক্ষা ঘিরে চলতি বছরে বেশ কয়েকটি নিয়মও এসেছে, কিন্তু এগিয়ে এসেছে পরীক্ষার সময়। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম। পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষা চলতি বছরে শুরু হতে চলেছে সকাল 9:45 থেকে, আর পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। এর আগেই পর্ষদ জানিয়ে দিয়েছে যে পরীক্ষার সময় অনুযায়ী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সকাল 8টার মধ্যে প্রবেশ করতে হবে স্কুলে। মাধ্যমিক পরীক্ষা 2024 সালের রুটিন বলছে পরীক্ষা শেষ হতে চলেছে 12ই ফেব্রুয়ারি। মাধ্যমিক ছাত্রছাত্রীদের তারা শান্তিপূর্ণভাবে ভালো করে পরীক্ষা দিক। সবাইকে আমার মেনি কনগ্রাচুলেশন।